আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন তারুণ্যের আইকন, যেখানে আমিও থাকি, সেই ঢাকা উত্তরে জনতার মেয়র আমাদের সবার প্রিয় আবিদ আউয়াল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে এখন কথা বলবো। দেখতে হবে আজকে আমরা যে বাংলাদেশে রয়েছে, আমাদের প্রতিটি সত্তা ওনার দেওয়া, ওনার সাথে জড়িত। আমরা স্বাধীন বাংলাদেশের কথা বলি, সেটা পেয়েছি কারণ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অসীম ঝুঁকি নিয়ে 1971 সালে সেই 26শে মার্চ। আমরা সার্বভৌম বাংলাদেশের প্রত্যাশা করি। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে শহীদ জিয়া প্রথম বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে সার্বভৌম এবং গ্লোবালাইজেশনের পার্ট হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন। আমরা বলি সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষকে এক হয়ে আমরা সবার জন্য একইভাবে সম্মান, মর্যাদা এবং অধিকার দিতে চাই। সেটাই বাংলাদেশী জাতীয়তাবাদ। আর মহান সেই বাংলাদেশী জাতীয়তাবাদের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, যেটির সাথে আমরা সবাই জড়িত, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের প্রতীক। আজকে আমাদের যে বাংলাদেশ, তার অর্থনৈতিক ভিত্তি বিদেশে জনশক্তি রপ্তানি করা, নারীর ক্ষমতায়নের মাধ্যমে গার্মেন্ট শিল্প তৈরি করা, এই প্রত্যেকটা ওনার হাত ধরে শুরু হয়েছে। সুতরাং উনি 4 বছর বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে 4 দশকের বেশি সময় এগিয়ে দিয়েছেন, যার উপর ভিত্তি করে আজকে আমাদের প্রতিটি রাজনৈতিক, রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক সত্তা জড়িত। আমরা শহীদ জিয়ার সৈনিক হিসেবে ওনার আদর্শকে শুধু প্রতিপালন করছি না, আজকে যে ইসলামের মূল্যবোধের কথা আমি বলছি, আমরা যে সাংবিধানিক সংস্কারের কথা বলছি, আমরা যারা কৃষক দলের সাথে জড়িত, আমাদের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির কথা, কৃষি বান্ধব বাংলাদেশ, কৃষকের ক্ষমতায়ন, কৃষি সংস্কার, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি হিসেবে কৃষি বিপ্লব, প্রত্যেকটার সাথে শহীদ জিয়া ওনার বিভিন্ন নীতিমালা সরাসরি জড়িত। ওনার সময় আমরা দেখেছি প্রথমবারের মতন কৃষকদের সুবিধার জন্য সেচ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিভাবে বীজ, সার এবং কীটনাশকের জন্য আলাদা আলাদা কর্মসূচি নেওয়া হয়েছে। শহীদ জিয়া প্রথমবারের মতো বাজার ব্যবস্থা ঢেলে সাজিয়ে কৃষকদেরকে সমবায় প্রকল্প উৎসাহ দিয়েছিলেন। উনি প্রথম বলেছিলেন যে বাজার ব্যবস্থাকে ঢেলে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমিয়ে আনতে হবে। আমরা দেখেছি একজন রাষ্ট্রনায়ক হওয়ার পরও উনি কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকদের সাথে নেমে গিয়েছিলেন খাল খননে। আজকে আমরা শহীদ জিয়ার আদর্শকে ধারণা করছি, আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে ওনার মতন করে একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা নিশ্চিত করব, যেখানে সব শ্রেণী পেশার মানুষের অধিকার এবং স্বাধীনতা থাকবে। সেই উন্নয়ন যেখানে আমরা সত্যি বলতে পারবো যে প্রতিটি মানুষের সমস্যার সমাধান হয়, ভাগ্যের পরিবর্তন হয়। আজকে হয়তো শহীদ জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু শহীদ জিয়ার সৈনিকেরা রয়েছেন, শহীদ জিয়ার আদর্শ রয়েছে, যার কারণে কিন্তু ওনার সন্তান আমাদের সবার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেখানে কিন্তু প্রতিটি পর্যায়ে শহীদ জিয়ার আদর্শ অনুরূত হয়েছে। সেখানে কিন্তু তিনি বাজার ব্যবস্থা সংস্কারের কথা বলেছেন, কিভাবে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমিয়ে আনা হবে, ইউনিয়ন পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি পারচেজ বা ক্রয়ের মাধ্যমে সেলস সেন্টার তৈরি করা হবে, তার যেমন ডিটেল রয়েছে। একইভাবে বলা হয়েছে শহীদ জিয়ার মতন করে আমরা নতুন করে খাল খনন এবং পুনঃখননের ব্যবস্থা করব। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশব্যাপী বৃক্ষ মেলা এবং বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলেন, সেভাবেই কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন 5 বছরে 25 থেকে 30 কোটি বৃক্ষ বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা রোপণ করব। আমাদের এখানে আজকে আমাদের সবার নেতা জনাব সালাউদ্দিন ভাই রয়েছেন, যিনি 31 দফা প্রণয়নে অনবরত ভূমিকা রেখেছেন, বুঝিয়ে দিয়েছেন সকল পরিস্থিতিতে। ওনার মাধ্যমে আমরা আবেদন জানাতে চাই ভবিষ্যতে যে বাংলাদেশ হবে, বিএনপির যে পলিসি রয়েছে পরিবেশ বান্ধব, কৃষি বান্ধব, জলবায়ু বান্ধব, এর প্রত্যেকটা আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে কার্যকর করব। আমরা যদি শহীদ জিয়ার আদর্শকে ধরে রাখতে চাই, সেটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক আমাদের প্রত্যেককে একসাথে কাজ করে যেতে হবে। আমাদের 31 দফার আলোকে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আমরা সেই বাংলাদেশ যদি গড়ে তুলতে চাই, তাহলে আমরা একসাথে ইনশাআল্লাহ গণতান্ত্রিক পথযাত্রা শেষে গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করবে একসাথে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্যের আগে আমি দুইটি কথা বলতে চাই, দুটি সেন্টেন্স।
আজকের এই বাংলাদেশে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে আমার দৃষ্টিকোণ থেকে 3টি প্রজন্ম অংশগ্রহণ করেছে। একটি প্রজন্ম ৭১-এর প্রজন্ম, একটি প্রজন্ম ৯০-এর গণ আন্দোলনের প্রজন্ম, এবং একটি প্রজন্ম আমাদের সন্তানেরা, যারা ২৪-এ তরুণ এবং যুবক। এই 3টি প্রজন্মের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখি, ৭১ নিয়েও আমরা কথা বলি, ২৪ নিয়েও কথা বলি, আমাদের প্রজন্মের ৯০-এ আন্দোলনটা কেমন যেন হারিয়ে যাচ্ছে। এর কারণেই আমার মনে হয় একটা গ্যাপ, জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে। আমাদের বয়সী যারা নেতৃবৃন্দ, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। তা না হলে আমাদের যারা ওই যে ডক্টর ইউনুস আঙ্কেল, ওনারা আমাদের আঙ্কেল বয়সী আর কি, ৭১-এর প্রজন্ম, ওনাদের সাথে আমাদের সন্তানদের প্রজন্মের একটা বিভেদ তৈরি হচ্ছে। সেই বিভেদের মধ্য দিয়ে আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের মির্জা আব্বাস এবং আমাদের নেতা সালাউদ্দিন সাহেব সম্পর্কে নানা রকমের কটূক্তি করবার সাহস দেখাচ্ছে আমাদের সন্তানেরা। আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের সন্তান তুল্য যে প্রজন্ম, সে প্রজন্মকে শাসন করতে হবে, যাতে করে তারা শিখতে পারে কিভাবে সিনিয়র নেতৃবৃন্দকে সম্মান করতে হয়। অসম্মানের জায়গা যেন তারা আর কখনো দেখাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে শেখাতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে, যিনি সুসংগঠিত করে সারা বাংলাদেশে কৃষক দলের মানকে বাড়িয়েছেন, আন্দোলন সংগ্রামের সামনের কাতারের থেকে জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীকে সাহস জুগিয়েছেন এবং এই ঢাকার রাজপথ সহ সারা বাংলাদেশে কৃষক দলের নেতৃত্বকে প্রতিষ্ঠা করে আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন সেই আমাদের প্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্র নেতা এবং সারা দিনময় বাংলাদেশের জনগণের সামনে জাতীয়তাবাদীর রাজনীতি সম্পর্কে যিনি বিশ্লেষণ তুলে ধরে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে যিনি জনগণকে সংগঠিত করেন, সেই প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতিক্রমে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি শহীদুল ইসলাম খান বাবুল। আমাদের সামনে বক্তব্য রাখবেন প্রিয় নেতা শহীদুল ইসলাম খান বাবুল। ভাই প্লিজ, সময় নাই ভাই, প্লিজ রাখো না। এই ওয়াইদুর রাখো, এই রাজু রাখো না, এই শিমুল বসো বসো বসো, এই বসো, এই বসো, এই বসো, বসেন প্লিজ। এই শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আদর্শ জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, একজন মজলুম জননেতা এবং বাংলাদেশের একজন সংবিধান বিশেষজ্ঞ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের এই তরুণ প্রজন্মের একজন আইকন ব্যক্তিত্ব, ইতিমধ্যেই যিনি তার নেতৃত্ব এবং বক্তব্যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, আধুনিক শিক্ষিত ব্যক্তিত্ব ডক্টর মাহাদি আমিন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ, আপনারা অনেকেই বলেছেন যে ঢাকা মহানগর উত্তর
যিনি জনতার মেয়র হিসেবে নির্বাচিত, দুইবার যার বিজয়কে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে অন্যায়ভাবে। বলা হয় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে ভালো বীজ মানে ভালো ফসল। তিনি বাংলাদেশে কৃষি বিপ্লবে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং আধুনিক কৃষি ব্যবস্থা, সেই আধুনিক কৃষি ব্যবস্থার অন্যতম আমাদের দেশে বীজ ব্যবস্থার অন্যতম প্রবর্তক জনাব তাবিদ আওয়াল উপস্থিত রয়েছেন। আমার সহযোদ্ধা জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি বৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, সহ সাধারণ সম্পাদক বৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আমার সহযোদ্ধা নেতৃবৃন্দ, আপনারা আমার সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং আমাকে এই বিগত 3 বছরে যে রকম অভূতপূর্ব সহযোগিতা করেছেন, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবার কথা ছিল আমার সহযোদ্ধা কৃষিবিদ জনাব হাসান জাফির তুহিনের, কিন্তু পবিত্র হজ ব্রত পালনের জন্য তিনি মক্কা শরীফে অবস্থান করছেন বিধায় আজকে আমাকে এখানে সভাপতির দায়িত্ব পালন করছেন। আমি তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই দীর্ঘ পদযাত্রা, বিশেষ করে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের সাথে নিয়ে আমরা যেভাবে লড়াই করেছি, গুলির মুখে, বন্দুকের মুখে, নিপীড়নের মুখে, আপনারা আমাদের পাশে ছিলেন, আপনারা আমাদের সহযোগিতা করেছেন। সেই জন্য আপনাদের সবাইকে আমার সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মোবারক জানাই, বারবার আপনাদেরকে সেটা জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা একটা কর্মসূচি দিয়েছি। এই যে ডক্টর মাহাদি আমিন যেটা বললেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লব করেছিলেন, তার সেই সবুজ বিপ্লবের ধারাবাহিকতা আগামী 1 মাসে জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের প্রত্যেকটা 4600 ইউনিয়নে কমপক্ষে 200 করে আমরা গাছ রোপণ করব এবং 10 লক্ষ নতুন গাছ রোপণের টার্গেট নিয়ে জাতীয়তাবাদী কৃষক দল এই বছর এই মাসটা তা উদযাপন করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বিস্ময়কর ব্যক্তিত্ব, একজন অসাধারণ জাতীয়তাবাদী, ধূমকেতুর মতোই তার আবির্ভাব। এলেন, দেখলেন, জয় করলেন, রেখে গেলেন বিশাল এক কর্মযজ্ঞ, বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ, যেই স্বপ্ন আজও তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদের তাড়নায় বাংলাদেশের কোটি কোটি মানুষকে আজও তাড়িত করে, ভাবিত করে, আজকে তাদেরকে জাগিত করে। তার প্রিয়তমা পত্নী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নিরলস পরিশ্রম করে অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এই বিগত 17 বছর এবং তারও আগে 82 থেকে 90 সামরিক স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখবার জন্য দুনিয়ার ইতিহাসে তা এক বিরল আন্দোলন, সংগ্রাম এবং প্রতিবাদের ইতিহাস হয়ে থাকবে যুগে যুগে, কালে কালে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 3.5 বছরের শাসনকাল, এই 3.5 বছরে বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের গার্মেন্টস, বাংলাদেশের প্রবাসী রেমিটেন্স, এমন কোন জায়গা নেই তিনি যেখানে স্পর্শ করেন নাই, এমন কোন স্থান নেই যার অবদান জিয়াউর রহমানের অবদান নেই। কিন্তু ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে বেশি দিন বাঁচতে দেয় নাই, কারণ বাংলাদেশ রাষ্ট্রকে তারা তাদের টার্গেট মতো বাংলাদেশ রাষ্ট্রকে দাবিয়ে রাখবার জন্য, বাংলাদেশ রাষ্ট্রকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্য ষড়যন্ত্রকারী প্রাণীরা প্রথম থেকেই তৎপর ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, তলাবিহীন ঝুরির বাংলাদেশ, দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ, সেই বাংলাদেশকে তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে, সামরিক বাহিনীর বিশৃঙ্খলা মোকাবেলা করে, 19টি সামরিক কু মোকাবেলা করে বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে তিনি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশে তিনি অর্থনৈতিকভাবে খাদ্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণ করবার জন্য আধুনিক কৃষি যন্ত্রের আমদানি করেছিলেন। সবুজ বিপ্লবের মাধ্যমে, জিকে প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে খাল খননের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খননের মধ্য দিয়ে অবারিত পানি প্রবাহের ব্যবস্থা করেছিলেন।
ফারাক্কার ন্যায্য হিস্সা আদায়ের জন্য জাতিসংঘে ভূমিকা রেখেছিলেন এবং একমাত্র শহীদ জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশ 35 লক্ষ কিউসেক বাংলাদেশের পানি আদায় করতে পেরেছিল। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইরান ইরাক যুদ্ধ বলেন, সৌদি আরবের বাদশাহ খালেদের সাথে আলাপ করে তিনি বাংলাদেশের শ্রমবাজারের দ্বার উন্মুক্ত করেছিলেন প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ আন্তর্জাতিক পুরমণ্ডলে একটি মর্যাদাবান জাতি হিসেবে আত্মপ্রকাশ করে শহীদ জিয়াউর রহমানের সময় আজও মরক্কোর রাস্তায় রুদো জিয়াউর রহমান নামে একটি এভিনিউ জিয়াউর রহমানের নামে জলজল করছে। ইরাক যুদ্ধে আল কুচ কমিটির একজন সদস্য হিসেবে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছিলেন মধ্যপ্রাচ্যের ইতিহাসে, সেই জন্য এখনো জিয়াউর রহমান আজও মানুষের কাছে শ্রদ্ধার আসন। সৌদি বাদশাহ খালেদ, মিশরের জামাল আব্দুল নাসের সহ অসংখ্য রাষ্ট্রীয় ব্যক্তিত্ব শহীদ জিয়াউর রহমানকে ব্যক্তিগত বন্ধু বলে সমীহ করতেন, সম্মান করতেন, মর্যাদা দান করতেন। আজ জিয়াউর রহমান আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া যে বিস্ময়কর জাতীয়তাবাদ, যে অসাধারণ একটি দর্শন, সেই দর্শন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলাদেশ বন্ধ কোটি কোটি মানুষ সেই দলের আদর্শকে ধারণ করে, লালন করে, পালন করে এবং দীর্ঘ 17 বছরের জুলুম, পীড়ন, হত্যা, গুমের মধ্য দিয়েও শহীদ জিয়াউর রহমানের দলকে, তার আদর্শকে আজও কেউ বিলীন করতে পারে নাই, ধ্বংস করতে পারে নাই। বিগত 17 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 400 টাকার মেয়র, পাকিস্তানের দালাল, নানাবিধ কলঙ্ক দিয়ে তাকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে ফেলবার চেষ্টা হয়েছে। বিমানবন্দর থেকে, স্থাপনা থেকে, ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভিলেন বানাবার, খলনায়ক বানাবার জন্য হেন কোনো অপকর্ম নেই যা করা হয়নি। কিন্তু বাংলাদেশের মানুষ যাকে হৃদয়ে ধারণ করে, কোন ফ্যাসিবাদ, কোন স্বৈরাচার ক্ষমতা নেই, তাকে মানুষের মন থেকে বিদ্রোহ করে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা সহ সমস্ত কিছু বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে জিয়াউর রহমানের যে অবিস্মরণীয় অবদান, সেই অবদানের জন্য যুগে যুগে, কালে কালে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে, বাংলাদেশের মানুষের হৃদয়ে দেদীপ্যমান থাকবেন, জজল্যমান থাকবেন বহুকাল ধরে। যতদিন এই দেশ থাকবে, দেশের মানুষ থাকবে, এই জনপদ থাকবে, এই ভূখণ্ড থাকবে, জিয়াউর রহমানকে কেউ কোনোদিন মানুষের অন্তর থেকে মুছে ফেলতে পারবে না। আজকের দিনে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আরেকটি কথা, শহীদ জিয়াউর রহমান, তার যে দেশপ্রেম, তার যে কর্তব্যনিষ্ঠা, তার যে সততা, সেই সততাকে আমরা যাতে ধারণ করতে পারি হৃদয়ে, কাজে, আমাদের কর্মে, দলীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সেই প্রত্যয় এবং কমিটমেন্ট আমাদের সকলকে ধারণ করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। কৃষক দল সুশৃঙ্খল সংগঠন আজকের অনুষ্ঠানে সেই মহেন্দ্র খন, যার বক্তব্য শুনবার জন্য আজকের এই সমাবেশ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমার অত্যন্ত প্রিয়ভাজন নেতা, ছাত্র জীবন থেকে যার সান্নিধ্য পেয়েছি অসংখ্যবার, দেখেছি উনি কেমন সৎ, ধার্মিক এবং বলিষ্ঠ সাহসিক নেতা। সারা বাংলাদেশে গণতন্ত্র উন্নয়নের জন্য ওনার যে ত্যাগ, ওনার যে তিতিক্ষা, সেই বরেণ্য নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ।
একটু উঠানো যায় না? আচ্ছা, একটু উঠানো যায় না? কিছু করে দিবে? ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন এক হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী সকল ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে সমস্ত বক্তব্য স্লোগান দিই, কৃষক দল হিসাবে কৃষকের উদ্দেশ্যে, কৃষি উৎপাদনের উদ্দেশ্যে, কৃষকের স্বার্থে, কৃষি এবং কৃষকের স্বার্থে আমাদের আরো নতুন উদ্ভাবনী স্লোগান আবিষ্কার করার জন্য আমি আমার প্রিয় ভাই বাবুলকে অনুরোধ করছি, সবাইকে নিয়ে একটা ব্রেন স্টর্মিং করে সে সমস্ত স্লোগান দিতে হবে, যাতে একটি দুইটি স্লোগানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমরা কৃষক এবং কৃষির উন্নয়নের জন্য কি করতে চাই সেটা ফুটে ওঠে। দফা কম হলেও চলবে। আমি 31 দফা প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলাম বলে খুব গর্ববোধ করি এবং সেটা বাংলাদেশের রাজনৈতিক মহাকাব্যে পরিণত হয়েছে সময়ের ব্যবধানে, সেজন্য আরো আনন্দিত হই। একথা আমি প্রায় সময় প্রায় জায়গায় বলি। এই যে 27 দফার মধ্যে 31 দফার মধ্যে যে 27 নম্বর দফা, সেটা কৃষি এবং কৃষক সম্পর্কে আছে, সেজন্য আমি এই কিতাবটা সামনে এখানে আপনারা যদি সর্বস্তরে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা নিয়ে কৃষকের কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, আপনাদের জিজ্ঞেস করতে হবে কৃষকের উৎপাদন কৃষি উৎপাদন নয় কেন? সেটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। কৃষকের উৎপাদন বলা আছে। কৃষি উৎপাদন করতে গেলে হিউজ কৃষি উৎপাদন, কৃষকের উৎপাদনকে আমরা ন্যায্য মূল্যে যাতে পায় বিপণনের সেই সুযোগের জন্য নিশ্চিত করা, এটা হেডলাইন করেছি। কিন্তু ভিতরে অনেক কথা আছে, বীমা আছে, শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা, পোল্ট্রি বীমা থেকে শুরু করে আরো অনেক বীমার কথা আছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা আছে, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন এবং শস্য বহুমুখীকরণ থেকে শুরু করে কৃষি আধুনিকায়নের সংরক্ষণের উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, কোল্ড স্টোরেজ সহ অন্যান্য ভাবে কিভাবে ন্যাচারালি সংরক্ষণ করা যায়, বহু পদ্ধতি উদ্ভাবন হয়েছে। এমনকি সেখানে বিদ্যুতের ব্যবহার ছাড়াও আজকাল প্রিজার্ভেশনের অনেক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। সেগুলো করার মধ্য দিয়ে কৃষকের মেরুদণ্ডকেই শক্ত করতে হবে। আমাদের ছোটবেলা থেকেই কয়েকটি বিষয় আমরা শুনে আসছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আবার কৃষকরাও জাতির মেরুদণ্ড। সেই কৃষকদের জন্য আমরা শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য এখানে অঙ্গীকার করা হয়েছে। লাস্ট লাইনে আপনারা দেখবেন কৃষক পরিবার শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিশেষ সহায়তা প্রাপ্ত হবে। যেহেতু আমরা কৃষি নির্ভর দেশ, বক্তা একজন আগে বলে গেলেন যে এখন 40 থেকে 50% জিডিপির কন্ট্রিবিউশন হচ্ছে জিডিপির কৃষি। এটা আগে আমাদের সময় ছিল 60%। এটা আস্তে আস্তে কমছে, কারণ শিল্প এবং অন্যান্য বিষয়গুলো জিডিপির সেই খাতগুলো এখন কিছুটা দখল করে নিচ্ছে। আগে সম্পূর্ণভাবে আমাদের অর্থনীতিটা অনেকটা কৃষি নির্ভর ছিল, সেটা খুব একটা মঙ্গলেরও কথা নয়। আমাদেরকে ডাইভার্সিফিকেশনে যেতে হবে। সেই হিসাবে কৃষিকেও আমরা পরিহার করতে পারবো না। বাংলাদেশের জনসংখ্যার দিকে তাকালে আমাদের কৃষি উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে হবে, পুষ্টিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে হবে। সেজন্য শুধুমাত্র ফুড গ্রেনস নয়, আমাদের এখানে লাইভ স্টক সহ সমস্ত সেক্টরে যেগুলোকে আমরা কৃষির মধ্যে অন্তর্ভুক্ত করেছি, সবগুলোকে এমন অবস্থায় নিয়ে আসতে হবে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পরেও যাতে আমরা বিদেশে রপ্তানি করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি। আমাদের কৃষি পণ্য দিয়ে, মৎস্য দিয়ে, পোল্ট্রি দিয়ে,
কিছু কিছু অপ্রচলিত পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম, এখন পারছি না বিকজ অফ প্রিজার্ভেশনের সমস্যা, এবং কিছু কিছু বিষয় আছে যে এগুলো প্রিজার্ভ করতে রপ্তানির যে টাইমটা লাগে সেই টাইমের ভিতরে পচনশীলতা হয়ে যায়, সেটা রোধ করে আমাদেরকে সেই রকম কারিগরি সহায়তা দিয়ে এগুলা রপ্তানি বাড়াতে হবে। যাই হোক, এই বিষয়ে আমি আমার যথেষ্ট জ্ঞান নাই বলেই আমি আর বলতে চাচ্ছি না। আপনারা যারা কৃষক দল করেন, যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, যারা জাতির বিভিন্ন পর্যায়ে এই কৃষি সেক্টরে কাজ করেন, আপনারা মনোযোগ দিবেন। এখনো পর্যন্ত আমাদের দেশের শতকরা 60-70% মানুষ এই কৃষি নিয়েই বেঁচে আছে। তারা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তারা সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, তাদের সন্তানরা শিক্ষায় শিক্ষিত হলে বাংলাদেশ শিক্ষিত হবে। এই মানেটা আপনাদের পৌঁছে দিতে হবে এবং এই লক্ষ্যে কাজ করতে হবে। আসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেন জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য। তার সারা জীবনের সাধনা এবং সারা জীবনের একটি মুখ্য সময়, যে সময় উপস্থিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাকেই সুযোগ দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য, স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। তিনি প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে প্রথম যে ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীকালে তার পরদিন সেটা নামে বাংলাদেশের তৎকালীন যিনি জাতীয় নেতা তার নামেই ঘোষণা দিয়েছিলেন। এখানে কৃতিত্বের কোনো দাবি তিনি সারা জীবনে করেননি তার জীবদ্দশায়, কিন্তু যখনই তাকে বিতর্কিত করার জন্য একটি নির্দিষ্ট দল বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য দিয়ে তাকে ইতিহাসে অপমানিত করার চেষ্টা করা হলো, তখনই বাংলাদেশের সমস্ত মানুষ আন্তরিকভাবে দুঃখ পেয়েছে, প্রতিবাদ করেছে। আমরা বলেছি ইতিহাস বিকৃত হচ্ছে। ইতিহাসে যার যে অবদান, সেই অবদান, সেই স্বীকৃতি আগামী দিনে যখন ইতিহাস লিখিত হবে সেখানে থাকবে। সমসাময়িক কালের ইতিহাস প্রণীত হলে যারা বিজয়ী হয় তাদের নামে ইতিহাস হয়, যারা বিভিন্ন রকমের সুবিধা নিতে চায় তাদের নামে ইতিহাসে বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি করা হয়। কিন্তু নিরপেক্ষ ইতিহাস যখন সত্যিকারের অর্থে লিখিত হবে, তখন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য নাম এবং তার অবদান সত্যিকারভাবে সঠিক জায়গায় থাকবে। আমি বিশ্বাস করি পৃথিবীর ইতিহাস তাই বলে। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, সম্মুখ সমরে অংশ নিয়ে সেই স্বাধীনতা যুদ্ধের বিজয় ছিনিয়ে এনেছিলেন বাংলাদেশের। সেই স্বাধীন বাংলাদেশের দ্বিতীয়বার সেই স্বাধীনতা যখন হরণ করার মতো এবং একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় গেল, তখনও সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে আবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে, যেন এটাই তার নিয়তি। একইভাবে 1979 সালে একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে, বাকশালকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তার হাত দিয়ে হয়েছে। এই দেশের এই সংবিধানকে গণমুখী করেছেন তিনি, এই দেশের সকলের জন্য রাজনীতি উন্মুক্ত করেছেন তিনি, এই দেশে বিচার ব্যবস্থাকে তিনি সত্যিকার অর্থে স্বাধীন করার জন্য সমস্ত উদ্যোগ নিয়েছিলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রণয়নের মধ্য দিয়ে, এবং বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় অঙ্গকে, বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগকে সত্যিকারভাবে এমনভাবে জনগণের জন্য সমৃদ্ধ করেছিলেন সাংবিধানিকভাবে। সেটাই আমাদের ভিত্তি গণতন্ত্রের সত্যিকারের যাত্রা। কিন্তু এদেশের উন্নয়ন, প্রগতি এবং গণতন্ত্রকে রুখে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরো সমৃদ্ধ হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি আরো বেশি সমৃদ্ধ হয়। এখন আমরা যে স্লোগানটা দিই সেটা জীবন দেব, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, সেটা সেদিন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ছাত্র দল করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মোহনী নেতৃত্বে অভিভূত হয়ে, তার দেশপ্রেমের আমরা মুগ্ধ হয়ে তার রাজনীতিতে, আমরা ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছিলাম।
তিনি এদেশের সমস্ত মেধাবী ছাত্রদেরকে মূল্যায়ন করতেন, তাদেরকে নিয়ে বিহার করতেন, তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতেন, অনুপ্রাণিত করতেন। আমরা তার হাতে রিক্রুট করা ছাত্র দলের কর্মী, আমরা প্রতিষ্ঠাতা সদস্য সেই ছাত্র দল। আজকে সেই ছাত্র দল মহিরু হয়ে সারা বাংলাদেশের সমস্ত জায়গায় একটি প্রগতিশীল ঐতিহ্যবাহী সংগঠনে পরিণত হয়েছে। বাবুলরাও তার উৎপাদিত একটা ছাত্র নেতা এবং আজকে একটি কৃষক সেক্টরে কাজ করছে। বাংলাদেশের সবচাইতে সম্ভাবনাময় সংগঠনের নাম পাওয়া উচিত কৃষক দল। কারণ বাংলাদেশের মানুষকে যদি মাথা পিছু আপনি গণ্য করেন, প্রায় সবাই আমরা কৃষক, প্রায় সবাই আমরা কৃষকের সন্তান। সেই কৃষক দল সংগঠিত হবে না কেন? যেহেতু সেটা কোনো কল কারখানার শ্রমিকদের মতো সংগঠিত শক্তি নয়, হয়তো সেই কারণে কৃষক দল এইভাবে সংগঠিত নয়। কিন্তু আমাদের মাঠে ময়দানে গিয়ে সেই কৃষক দল করতে হবে, ইউনিয়ন পর্যায়ে গিয়ে সেই কৃষককে করতে হবে। আমি এই পাকা দালানের মধ্যে কৃষক দল করতে পারবো না। কৃষক দল করতে গেলে আমাকে মাঠে যেতে হবে, কাদায় যেতে হবে, কৃষকের সেই জায়গায় যেতে হবে, তার সাথে কথা বলতে হবে, সেভাবেই কৃষক দল হবে। বিএনপির মধ্যে সবচেয়ে বড় সংগঠন হওয়ার সম্ভাবনা একমাত্র কৃষক দল, কিন্তু সেইভাবে তালে দিলে হবে না। কিন্তু সেইভাবে আপনারা কি কেউ কোনোদিন মাঠে ময়দানে গিয়ে কৃষকদেরকে সংগঠিত করেছেন? মনে হয় না। আমিও তো গ্রামে থাকি। কৃষক দলের শাখা, কৃষক দলের সংগঠন গ্রাম পর্যায়ে এখনো পর্যন্ত সেভাবে উত্থিত হয় নাই, গঠিত হয় নাই। নাম কাও আসতে একটা জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, একদম মিথ্যা কথা বলবেন না, আমরা সেই সংগঠন করি। আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সমালোচনা করছি এই জন্যে যে আপনারা যাতে কষ্ট করেন, আপনারা যাতে কষ্ট করেন সেজন্য সমালোচনা করছি। আপনারা জেলা কমিটি একটা করবেন সম্মেলনের জন্য, তারপরে মারহাবা লাব্বাইক দিয়ে আপনারা সম্মেলন করে ফেলবেন, তাও জেলা কমিটির অধীনে উপজেলা কমিটি এবং ইউনিয়ন কমিটিতে প্রকৃত কৃষকদেরকে অন্তর্ভুক্ত করে আপনারা কৃষক দল করেন। তখন দেখবেন প্রতিযোগিতায় অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনগুলো কৃষক দলের কাছে কিছুই না। হ্যাঁ না বলে কাজ শুরু করেন। যাই হোক, এখন আমার সাংবাদিক বন্ধুরা যা শুনতে চায়, আমরা গণতন্ত্রের পক্ষে যারা কথা বলি, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য সারা জীবন নির্যাতিত হয়েছি, নির্বাসিত থেকেছি, কারাবাসে থেকেছি এবং কোন সময় আমরা আয়না করে থেকেছি। নির্বাসনে, নির্যাতনে, কারাবাসে আয়না করে যার জীবন গেল 17 বছর, তাকে আজকে দেশদ্রোহী বানানো হচ্ছে। এই কি রাজনীতি হওয়া উচিত? এইভাবে আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা আমরা সংগ্রাম করেছি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, বৈষম্য বিরোধী সাম্যভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, তারা সবাই আজকে দেশ বিরোধী শক্তি হয়ে গেছি। এই হচ্ছে আমাদের বিরুদ্ধে তকমা। কারা করছে? যারা আমরা নির্বাচন চাই, যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, গণমানুষের কথা বলি, তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু কুচক্রী মহলের। কারণ তারা চায় না কোন নির্বাচন, তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শর্তভিত্তি, তারা চায় এই দেশ সব সময় বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত কুৎসারটনার অংশ বানিয়ে নিয়েছে। বাপের মুখে ছেলের কথা প্রশংসা করা ঠিক মানায় না। আমার বড় ছেলে আজকে আসার সময় বলছে, আবু তোমরা কি কিছুই বলবা না, আমাকে এইভাবে ভিকটিম বানাচ্ছে। আমি বললাম, তুমি বিখ্যাত হয়ে যাচ্ছ, তোমার বিরুদ্ধে কুৎসারটনা করে তোমাকে পরিচিত করে দিচ্ছে। বলছে আমি সেই পরিচিতি চাই না। আমার ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
পিএইচডি করছে। সে ওয়ার্ল্ড র্যাঙ্কিং একজন স্টুডেন্ট ছিল। বিশ্ববিখ্যাত ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গ্রাজুয়েশন করেছে, কিন্তু সে দেশে ফেরত এসেছে দেশের সেবার জন্য। আমার উপর যে নির্যাতন হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে কারাবাস হয়েছে, তার সবকিছুর ভুক্তভোগী আমার পরিবার, আমার সন্তানরা। তারপরেও তারা দেশে ফিরে এসেছে দেশের টানে। তারা তো বিদেশে থেকে যেতে পারত, ব্রেন ড্রেন হয়ে যেত। এই অবস্থায় তাকে বানানো হয়েছে একটি বিতর্কিত ব্যবসায়িক কোম্পানির অফিস নাকি পাহারা দিচ্ছে। আমি আমার নিন্দা জানানোর ভাষা নাই। আমরা রাজনীতি করি, আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকে করতে পারেন। যুদ্ধের ময়দানেও ফ্যামিলিকে বাদ রাখা হয়, স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় না যুদ্ধের ময়দানেও। কিন্তু আমরা এটি একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে। আমরা ইতিমধ্যে বলতে বসছি ফ্যাসিবাদী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের কাহিনী, গুম, খুন, অপহরণ, হত্যার কাহিনী। আমরা বলতে বসছি কিভাবে অত্যাচার করেছে, কিভাবে নির্যাতন করেছে, কিভাবে গুম করেছে। অনেক শহীদ পরিবার আজও তার স্বজনদেরকে খুঁজে পায় নাই। অনেক গুমের যারা শিকার হয়েছে, সেই মা বোন ভাইয়েরা তার সন্তানের ফিরে আসার জন্য এখনো অপেক্ষা করে। সুমনের মা মায়ের ডাক নিয়ে এখনো প্রতি বছর বিভিন্ন রকমের কর্মসূচি করে। সুমনের এখনো পর্যন্ত দেখা নাই। ইলিয়াসের স্ত্রী পুত্র সন্তানরা এখনো পর্যন্ত আশা করে তার বাবা একদিন জীবিত ফিরবে তাদের কাছে। আমরা বলতে বসছি অনেক রকমের অত্যাচারের কাহিনী, যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে গুমের শিকার সন্তানের মুক্তির জন্য এখনো পর্যন্ত মুক্তির প্রহর গুনছে। 5ই আগস্ট যদি বাংলাদেশে সংগঠিত না হতো, আজও জানি না কয়জন আয়না করে পচে লাশ পেয়ে যেত। সেই অত্যাচারের কাহিনী আমরা বলতে বসছি। আমরা যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য সংগ্রাম করেছি, আজীবন গণতন্ত্রের পক্ষে ত্যাগ স্বীকার করেছি, অবিরাম সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা সেই ঐক্যকে কেন যেন নষ্ট করতে চাচ্ছি। কিছু কিছু শক্তি সেই গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে ফাটল ধরানোর জন্য অবিরাম প্রচেষ্টা করে যাচ্ছে। কেউ বিদেশে থেকে, কেউ স্বদেশে, কেউ বুঝতে চাচ্ছে না গণতান্ত্রিক উত্তরণ কবে হবে। আমরা সেই গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের অন্যান্য দাবির মধ্যে প্রধানত দাবি ছিল আমরা ভোটাধিকার চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা সাংবিধানিক অধিকার চাই, আমরা বাংলাদেশে রাইট টু স্পিচ, রাইট টু অ্যাসোসিয়েশন এবং ফ্রিডম অফ প্রেস চাই। সেজন্য আমরা সংগ্রাম করেছিলাম। সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবে অনেক বিষয়ে অনেক সংস্কার কমিশন উল্লেখ করেছি। আমরা সেদিকে না গিয়ে পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা ফ্যাসিবাদী শক্তি এই সমস্ত কুটচালের মধ্য দিয়ে আবার পুনর্বাসিত অথবা ফিরে আসার জন্য চেষ্টা করছে। আজকে সংস্কারের কথা বলছে। সংস্কারের মহাকাব্য তো আমরা রচনা করেছি এই সরকার ক্ষমতায় গ্রহণের দায়িত্ব গ্রহণের আরো 1-1.5 বছর আগে। তারও 1 বছর আগে আমরা 27 দফা দিয়েছিলাম। তারও 5-7 বছর আগে আমরা ভিশন 2030 দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে বিএনপির হাত ধরে হয়েছে। এই দেশে প্রথম সংস্কার হয়েছে, আমি বলবো, বাকশালীর এই সংবিধান 4th সংশোধনী বাতিলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে এবং 1979 সালে এই সংবিধানের 5ম সংশোধনের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা গণতান্ত্রিকভাবে এগিয়ে গিয়েছি, এটা হচ্ছে বেসিক সংস্কার। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিরাম সামরিক শাসন বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে যেই গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছিল কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে, সেই সরকারের 1991 সালে আমরা সংসদীয় গণতন্ত্রে ফেরত এসেছি। পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে অথবা প্রবর্তন হয়েছে, যাই বলুন আপনারা। সেই সংস্কার বিএনপির হাত ধরে হয়েছে। তৎপরবর্তীতে বাংলাদেশের
যে সমস্ত সাংবিধানিক সংস্কার হয়েছে জনদাবির মুখে হোক, যেভাবেই হোক, আমাদের হাত ধরে হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। আমরা কেয়ারটেকার সরকার প্রবর্তন করেছি। এর পরবর্তীতে নারী উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প এবং যে সমস্ত উদ্যোগ উন্নয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছেন, যার মধ্য দিয়ে বাংলাদেশের নারী শিক্ষার হার বিশ্বের মধ্যে একটা স্মরণীয় হয়ে থাকবে। বহু দেশ এটা অনুসরণ করেছে। শিক্ষার ফুড ফর এডুকেশন যেটা আমরা চালু করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার মধ্য দিয়ে প্রাইমারি এডুকেশন অবিস্মরণীয়ভাবে একটা পর্যায়ে গিয়েছে, যেটা বাংলাদেশের জন্য বিশাল অবদান। সেটাকে আমরা কন্টিনিউ করব। পরবর্তী সরকারও বিভিন্নভাবে কন্টিনিউ করেছে। এই জাতীয় বহু সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, উন্নয়নের জন্য যে সমস্ত উদ্যোগ প্রেসিডেন্ট জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে, সেটাকে ইতিহাস হিসেবে ধারণ করে আমরা ভবিষ্যৎকে বিনির্মাণের জন্য এখন অনেক কর্মসূচি নিচ্ছি, যার মধ্যে বক্তারা বলে গিয়েছেন কৃষকের জন্য কৃষি কার্ড, আমাদের সবার জন্য স্বাস্থ্যের জন্য হেলথ কার্ড, কৃষকের জন্য কৃষক কার্ড এবং বেকারদের জন্য বেকার ভাতা ইত্যাদি অনেক রকমের উদ্যোগ আমরা নিয়েছি, যেটা ফ্যামিলি কার্ড নামে পরিবারের প্রধানকে, যিনি মহিলা থাকবেন, তাকে দেয়া হবে অনেকটা খাদ্যের নিশ্চয়তার জন্য। এইভাবেই এই জাতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু রকমের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সেই কথাগুলো আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে, দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। যেমন আমি বারবার বলি, 31 দফা নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন এবং তাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন। এখানে আমরা আরো নতুন নতুন প্রস্তাব যদি পাই, সেটা আমরা গ্রহণ করব। এবং এই 31 দফা এমন হয়ে গেছে শুধু বাংলাদেশে নয়, আমরা যখন রাষ্ট্রদূতদের সাথে কথা বলি, তারা এই দফাগুলো নিয়ে কথা বলে। আমি এটা কাহিনী বলি, ব্রিটেনের হাউস অফ কমন্স এর এক সদস্য বললেন যে, এক্সেলেন্সি, why you kept number 29, the climate change issue, it should be on top. আমি বললাম, এটা অন টপ হবে তোমাদের দেশে, যেহেতু তোমাদের এখানে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি, কিন্তু আমাদের দেশে অন টপ হবে মানুষের খাদ্য নিশ্চিত করার বিষয়টি। এইভাবে তাদেরকে বুঝে দিয়েছে। আমি স্টোনিশ হয়ে গেলাম, তারা আমাদের এই বিষয়টা হাউস অফ কমন্সে তারা আলোচনা করেছে, হাউস অফ লর্ডস এর সদস্য তারা কথা বলেছে। সুতরাং একেবারে যে কষ্ট করেছি আমরা, সেটা বিফলে যায় নাই। সারা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেছে। এই ছোট পুস্তিকার পকেটে আমিও রেখেছি, আপনারা সবাইকে রাখতে বলবেন। এটা আমাদের রাজনীতির মহাকাব্য হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা এভাবে এগিয়ে যাই। সমালোচকদের সমালোচনার জবাব আমি বেশি দেব না, এই জন্য যে একটা বিখ্যাত মানুষের কথা আছে, আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি, আমি কাজ করব কোন সময়? আর যদি আমি কাজ করতে থাকি, সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময়? সুতরাং আমার এত বেশি নষ্ট করার সময় নেই। আপনাদেরও বলবো, আপনারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে আপনারা অ্যাক্টিভ হন। আমি তারুণ্যের সমাবেশ দেখলাম, অনেক কয়েক লক্ষ সমাবেশ, লোকজন এসছে, তরুণরা এসছে গত 28 তারিখ। এরা সবাই যদি অনলাইনে অ্যাক্টিভ হয়, তাহলে যারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, কুচক্র করছে, কুচক্রী মহল, তারা বন্যার পানির মতো ভেসে যাবে। আপনারা বেশি বেশি করে টুইট করবেন। আন্তর্জাতিক অঙ্গনের টুইটার মূল্য একটু বেশি। আপনারা অনলাইনে অ্যাক্টিভ হয়ে এগুলোর জবাব দেবেন। শুধুমাত্র টেলিফোন হেলো হেলো বলে ইউজ করে ছেড়ে দেবেন না। আজকালের জমানা হচ্ছে জ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তি ভিত্তিক জ্ঞান। আজকাল এগিয়ে যেতে হবে আমাদের প্রযুক্তি নির্ভর রাজনীতি এবং জ্ঞান ভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে। আপনারা মেধাবী ছাত্রদেরকে রিক্রুট করবেন দলে, মেধাবী লোকজনকে আহ্বান জানাবেন। সমাজের বিভিন্ন পেশার, শ্রেণী পেশার যারা মেধাবী, তাদেরকে আপনারা আকৃষ্ট করবেন। একজন মেধাবী ছাত্র যা করতে পারে, একজন 100
মেধাবী ছাত্র তা হয়তো করতে পারে না। কারণ একজন মেধাবী, আপনি দেখবেন পৃথিবীতে ইন্ডিয়ান ডায়াসপোরা বলতে গেলে ইউএসএ প্রায় সব ডিজিটাল এবং বড় বড় কোম্পানিগুলোর এক্সিকিউটিভ হয়ে গেছে, চিফ এক্সিকিউটিভ হয়ে গিয়েছে। আমাদের কয়জন আছে? গুগল বলেন, ফেসবুক বলেন, আরো অন্যান্য যেগুলো আছে বড় বড় সংস্থা, কি মাইক্রোসফট বলেন, সব। সুতরাং প্রযুক্তি নির্ভর শিক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে তারা হয়তো এগিয়েছিল বলেই তারা গিয়েছে। আমাদেরকে সেদিকে নজর দিতে হবে। জানি না এই ফোরাম আমার সেই কথা বলার জন্য উপযুক্ত কিনা। যাই হোক, ইনশাআল্লাহ এখন যা শুনতে চাই তা এখনো বলিনি। তা হচ্ছে যেখানে যাই বলি নির্বাচন, আন্দোলন, এই সমস্ত ইস্যু নিয়ে কথা বলেন। আমরা গণতান্ত্রিক একটি দেশে বাস করার জন্য সংগ্রাম করিনি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করিনি। আমরা বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করিনি। আমরা কেয়ারটেকার সরকারের পুনঃপ্রবর্তনের জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করিনি। আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বন্ধুগণ সহ শয়ে শয়ে নির্যাতিত হয়নি, গুমের শিকার হয়নি। আমি নিজে যখন নির্বাসিত ছিলাম 9.5 বছর, আর বাকিদের কথা কি বলব? কিসের জন্য বলেন? একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই তো, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই তো, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই তো, একটি শক্তিশালী সাংবিধানিক রাষ্ট্র পাওয়ার জন্যই তো, আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। সংস্কারের কথা বলে আর কত বিলম্ব করবেন? সংস্কারের জন্য আমি একটা পত্রিকা এখানে বসে পড়ছিলাম কয়েকদিন আগে। এটা সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি তার একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে। এইখানে যা পড়লাম আমি, তাতে তিনি নিজেই স্বীকার করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রায় সব রিপোর্টে 2-1টি বাদে সবাই একমত। দুর্নীতি দমন কমিশনের সমস্ত সংস্কার, তার কথা সকল দল প্রায় একমত। প্রশাসনের ক্ষেত্রে 2-1টি বিষয় ছাড়া প্রায় সকলেই একমত। বাকি রইল জুডিশিয়ারি। জুডিশিয়ারি ক্ষেত্রে শুধু বলেছে বিচার বিভাগের কিছু কিছু বিকেন্দ্রীকরণের জন্য আদালত উপজেলা পর্যায়ে সে বিষয়ে ভিন্ন মত বা মিশ্র মত আছে, বাট আমরা একমত হয়েছিলাম নীতিগতভাবে বিএনপির পক্ষ থেকে। তাছাড়া বিচার বিভাগের অন্যান্য বিষয়ে যেগুলো বিচার বিভাগের সত্যিকার ভাবে স্বাধীনতা দিবে, সত্যিকার ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি প্রতিষ্ঠিত হবে, তার মধ্যে মাত্র জিনিস আছে 3টা। একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে হবে, আরেকটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আর কি কি এখতিয়ার বাড়বে, একটা হচ্ছে যে বিচারক নিয়োগের জন্য আইন, আরেকটা হচ্ছে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আর্টিকেল 116 অনুসারে তারা উল্লেখ করেছেন। এই সমস্ত বিষয়ে প্রায় কাছাকাছি এসছে। এখন বাকি রইল সংবিধান। ওনারা যা চান শোনার এখন মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা ব্যাখ্যা করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? বলে যে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা আমাদের কথা বলেছি যে এনসিসি একটি নির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত অঙ্গের ক্ষমতা কোনো একটা সময়ে যখন সংসদ থাকবে না, সেই সময় তারা যখন এক্সারসাইজ করবে, তাকে 4 জন, তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত, বাকি সবই নির্বাচিত, তাদের কাছে আপনি পুরো রাষ্ট্রের জিম্মা দিয়ে দেবেন। তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সেই সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল।
যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউয়াসলি পার্সু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ঐকমত হয়নি। আমরা লিখিতভাবে বলেছি, আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত, নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? আমি এখানে আরেকটা অনুষ্ঠানে এসেছিলাম, আমাদের একজন লেখক তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর একটি কিতাব লিখেছিলেন প্রামাণ্য, সেইটার 4th কি 5ম এডিশনের আবার পুনরায় শুভ উদ্বোধনীতে এসেছিলাম। সেই রকম এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার চাইতেও বেশি জোরে বিচার হবে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে আমাদের সর্বোচ্চ এজেন্ডা। কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে আপনি সরে গেলেন, সেটা ঠিক করেন নাই। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে যেয়ে নির্বাচন দিবেন, সেটার পক্ষে একটিও যুক্তি নাই। কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন। কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে? ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি। আমাদের একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া, যারা এই রাষ্ট্র ক্ষমতা আসুক তারা প্রতিশ্রুত সেই সংস্কার এবং বিচার চালিয়ে নিয়ে যাবে। এটা বিচার বিভাগের, স্বাধীন বিচার বিভাগের এখতিয়ার, তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে, বিচার কার্য আমরা শুধু সহায়তা করব। আর সংস্কার তো কখনো শেষ হয় না। এটা পৃথিবী যতদিন থাকবে, দেশ যতদিন থাকবে, মানব যতদিন থাকবে, ততদিন তাদের চাহিদা অনুসারে, দেশের চাহিদা অনুসারে সংস্কার হইতেই থাকবে। এটা চলমান প্রক্রিয়া। আর ওনাদের ভাষ্য মতে যে সংস্কার সমাপ্ত করেই সব দিতে হবে। কেন? যাই হোক, অনেক কথা বললাম। সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা জাতির সামনে উন্মুক্ত করবেন যে যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার দীর্ঘ বক্তব্য শোনার জন্য। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম